আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, নতুন সরকারের একের পর এক চমক। প্রধানমন্ত্রী ঢিলেঢালা পোশাক পরছেন, সিকিউরিটি কমিয়ে সাধারণের মতো জীবনযাপন করার চেষ্টা করছেন। তিনি এখন পর্যন্ত নিজের বাড়িতে আছেন। তারপর ওরকম মঞ্চে গদিওয়ালা বড় চেয়ারগুলোতে তিনি বসছেন না এবং বিভিন্ন মানুষকে তিনি সম্মান প্রদর্শন করছেন। রাস্তায় জনগণের সঙ্গে হাত নাড়ানাড়ি করছেন। অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন। কেউ তার মাথায় হাত বুলোচ্ছেন, স্নেহের পরশ দিয়ে কেউ দোয়া করছেন। সংসদে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে রাষ্ট্রপতির মুখ দিয়ে আওয়ামী লীগকে গালাগাল করানো হয়েছে। সংসদে ব্যাপক হারে মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, তাদের যে উপস্থিতি এবং পাকিস্তানের দোসর ৭১-এ পরাজিত শক্তি, স্বাধীন বাংলাদেশের পতাকাধারী, বিতর্কিত নয়, একেবারে পতাকাধারী, কোনো দয়ায় নয়, মন্ত্রী পদমর্যাদায় সেই জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমান, তিনি বিরোধী দলীয় নেতা, মন্ত্রীর পদমর্যাদায় থাকবেন, তার গাড়িতে পথ করে জাতীয় পতাকা উড়বে। এর আগেও আওয়ামী লীগের মানে সেই ২০০১ সনে আওয়ামী লীগ জমানার পরে ২০০১ সনে জামাত বিএনপি সরকারে জামাতে দুজন মন্ত্রী ছিলেন, তাদেরও গাড়িতে পথ করে পতাকা উড়েছিল, বলা হয়েছিল বিএনপি দিয়েছে। কিন্তু এইবার কিন্তু বিএনপি দেয়নি। এবার জামাত তার আপন শক্তিতে, আপন কৌশলে তাদের গাড়িতে তারা পতাকা লাগিয়ে ফেলেছে এবং স্বাধীন বাংলাদেশের সংসদে তারা প্রধান বিরোধী দল এবং ওই সংসদে দাঁড়িয়ে তারা শোক প্রস্তাবে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এবং যুদ্ধাপরাধের দায়ে যারা সাজা প্রাপ্ত হয়েছেন, যাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তাদের ব্যাপারে শোক প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়েছে এবং বিএনপিকে সেটা সানন্দে গ্রহণ করতে হয়েছে। এতই জামাতের ক্ষমতা। আমরা যারা বাইরে আছি, সরকারের বাইরে আছি, আমরা যেভাবে সরকারকে দেখি, সরকারের ভিতরে থেকে আসলে সেভাবে দেখা সম্ভব নয়। আমরা যেটা দেখছি যে সরকার বর্তমানে স্বয়ং প্রধানমন্ত্রী জামাতের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছেন। জামাত যে ইসলামাইজেশনের কথা বলছে, সেই ইসলামাইজেশনের চাইতেও আরও কড়া ইসলামাইজেশন করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। তারাও ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত বিরোধী যে আলেম ওলামা রয়েছে, তাদেরকে কাছে টেনে নিয়ে জামাতের জন্য একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য যে চেষ্টা তদবির করছে, আলটিমেটলি জামাত যে তালেবানি রাষ্ট্র করতে চাচ্ছিল, সেটা বিএনপির হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। আর সেক্ষেত্রে বিএনপিকে একটা টুকা মেরে ফেলে দিতে জামাতের ১ মিনিট সময় লাগবে না যদি সেই কাজটি হয়ে যায়। এনিওয়ে, এই যে সরকারের যে মনসুন চলছে, মৌসুমি সময় চলছে, বা সরকারের যে বসন্ত চলছে, সরকারের যে হানিমুন পিরিয়ড চলছে, এই পিরিয়ড কিন্তু ঈদের পরে থাকবে না। ঈদের পরে অনেকগুলো সমস্যা দেখা দেবে সরকারের ভিতরে, সরকারের বাইরে, ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি, তাদের ভেতরে বাইরে, এবং সরকার এবং এই দল নিয়ে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সমীকরণ টানাটানি, তার সঙ্গে সঙ্গে মন্ত্রিপরিষদের টানাটানি, ধাক্কাধাক্কি এবং আন্তর্জাতিক অঙ্গনে টানাটানি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে এখন যে সকল চমক দেখানো হচ্ছে, যে সকল বিষয়ে প্রধানমন্ত্রীকে একেবারে লাইমলাইটে আনা হচ্ছে, যে কোনো কিছু নেই, সবার নজর কেবলমাত্র প্রধানমন্ত্রীর দিকে, কোনো মন্ত্রী নাই, কোনো স্পিকার নাই, নো বডি, নো পলিটিশিয়ান, সমস্ত নজর শুধুমাত্র জনাব তারেক রহমান সাহেবের দিকে। এই যে একটা ভাইব তোলা হচ্ছে, ঠিক এটার সঙ্গে যদি আপনি তুলনা করেন সাবেক শেখ হাসিনার জামানাতে, ঠিক এরকম ছিল। এরশাদ জামানাতে ধরেন রওশন এরশাদ এবং এরশাদ, তারপরে অন্যান্য মন্ত্রীদের মধ্যে মোটামুটি সেই ইমেজ শেয়ারিংয়ের একটা ব্যাপার ছিল, পাওয়ার শেয়ারিংয়ের একটা ব্যাপার ছিল, কালেকটিভ লিডারশিপের একটা ব্যাপার ছিল। কিন্তু শেখ হাসিনার জামানাতে, বিশেষ করে ২০১৪ সনের পরে অল কালেকটিভনেসটা শেষ হয়ে গিয়ে সমস্ত ক্ষমতা, দৃষ্টি, সব কিছু মোতাবজ্জহ হয়েছে শেখ হাসিনার দিকে। ঠিক সেম জিনিসটা হুবহু কপি করা হচ্ছে এখন তারেক রহমান সাহেবের ক্ষেত্রে।
এখন এটা তারেক রহমান সাহেব বুঝে হোক, না বুঝে হোক, জেনে হোক, না জেনে হোক, পুরো সিস্টেমটা এরকম যে তিনি এটা এনজয় করছেন। অন্যদিকে দেখুন ৭৫-এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে যে কারণে মারা হলো, তিনি বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, একদলীয় শাসন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের মাধ্যমে যে প্রথম দফার একনায়কতন্ত্র, আবার দ্বিতীয় দফার একনায়কতন্ত্র হলো যে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। তো সেক্ষেত্রে বাকশালের নেতা হিসেবে বঙ্গবন্ধুর হাতে যে একছত্র ক্ষমতা দেওয়া হয়েছিল হুবহু কোনো রকম কাটছাঁট ছাড়া, সেই ক্ষমতাটি কিন্তু জিয়াউর রহমান সাহেব ভোগ করেছিলেন। আবার ঠিক সেই ক্ষমতাটা এরশাদ সাহেব ভোগ করেছেন। আবার যখন আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে এলাম, একই ক্ষমতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গিয়েছিল। তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যাওয়ার পরেও ২০০০ সেই ১০০ সন অবধি মোটামুটি এটা একটা ব্যালেন্সিং হতো, পাওয়ারের ব্যালেন্সিং হতো। আওয়ামী লীগের মধ্যে অনেক স্টার মন্ত্রী ছিলেন সেই ৯৬ থেকে ৯৬ থেকে ২০০১ পর্যন্ত। তখন স্বয়ং প্রধানমন্ত্রী চাইলেও অনেক কিছু মন্ত্রীরা করতেন না। আবার ধরুন ৯১ সনে থেকে আপনার ৯৬ পর্যন্ত অর্থমন্ত্রী সাইফুর রহমান থেকে শুরু করে আরও অনেক পাওয়ারফুল মন্ত্রী ছিলেন। বেগম জিয়া চাইলে, তারেক রহমান সাহেব তখনও রাজনীতি আসেন না, চাইলেও অনেক কিছু হতো না। একটা গতিতে পাওয়ার শেয়ারিং হতো। কিন্তু ২০০১ সনে এসে এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে কন্টেম্পোরারি হাওয়া ভবন দাঁড়িয়ে গেল। হাওয়া ভবন দাঁড়িয়ে গেল, তারপরে আবার হাওয়া ভবনের সঙ্গে কন্টেম্পোরারি আর একটা গ্রুপ দাঁড়িয়ে গেল। যে সকল বেয়ারা মন্ত্রী ছিলেন, যেমন সাইফুর রহমান কথা শুনতে চাইতেন না, তার অ্যাগেনস্টে সেই ইলিয়াস আলীকে দাঁড় করিয়ে দেওয়া হলো, উঠতে বসতে ভদ্রলোকের জীবন শেষ করে দেওয়া হলো স্থানীয়ভাবে। তো এই যে শুরু হলো, সেইটার কারণে বিএনপি তার দায় শোধ করতে হয়েছে একটা ১/১১-র মাধ্যমে। তো সেই দিক থেকে যখন আবার ১/১১ এলো, ১/১১ পরে শেখ হাসিনা এলেন, ঘটনার পরিবর্তন হয়নি। শেখ হাসিনা মোটামুটি ১৩-১৪ সন পর্যন্ত সেই অতীতের যে পাওয়ার শেয়ারিংটা সেটা ধীরে ধীরে কমিয়ে একটা সামঞ্জস্য পর্যায়ে রেখেছিলেন। কিন্তু ১৪-র পর থেকে তিনি আবার সেই একেবারে যে একছত্র ক্ষমতার মালিক হয়ে গেলেন, জাস্ট লাইক জিয়াউর রহমান, জাস্ট লাইক বঙ্গবন্ধুর বাকশালের মতো। ঠিক সেম জিনিসটি এখন তারেক রহমান সাহেবের এখানে চলে আসছে। এর ফলে কি হলো, তার দলের যে চেইন অফ কমান্ড, সেই চেইন অফ কমান্ড নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। ১ মিনিট আগেও কেউ জানছে না সে মন্ত্রী হবে, কে স্পিকার হবে। আবার ১ মিনিট পরে জানবে না যে কার মন্ত্রীর যে দপ্তর কখন কার কাছে চলে যাবে, কার কাছে থাকবে। ঘুম থেকে উঠে কে কখন দেখবে মন্ত্রিত্ব নেই। এরকম একটা আতঙ্ক সবার মধ্যে, বেজ্জতি হওয়ার ভয় সবাইকে তাড়া করছে। বিএনপির মধ্যে নবীনের একটি গ্রুপ, প্রবীণের একটা গ্রুপ দীর্ঘদিন ধরে আছে, সেটা এখন প্রকট। প্রবীণরা সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। খন্দকার মোশাররফ, ডক্টর আব্দুল মঈন খান, তারপরে মির্জা আব্বাসের মতো যারা লোকজন আছেন, তারা সবাই লাঞ্ছিত, অপমানিত, দিগ্ভ্রান্ত। তরুণদের মধ্যে যে গ্রুপ রয়েছে, তাদের মধ্যে যারা বেগম জিয়াপন্থী ছিলেন, তারা ভীষণ রকম সাইজড হয়ে আছেন। অন্যান্য যারা আছেন, যারা লন্ডনপন্থী ছিলেন, তারা খুব রাজার হালে আছেন। আবার এর মধ্যে সুপার নিউমারি বা সুপারসনিক যে পাওয়ার সম্পন্ন, যারা মোটামুটি লন্ডনে তারেক রহমান সাহেবের কাছাকাছি ছিলেন, তারা এখন সর্বময় ক্ষমতার অধিকারী। তো এই অবস্থা চলছে, আর যেহেতু সরকারের একটা হানিমুন পিরিয়ড, এই সময়টাতে ভারত প্রাণান্ত চেষ্টা করছে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য। চীনও চেষ্টা করছে। চীন তার ভাইস প্রেসিডেন্টকে পাঠাবেন। ভারত তার পররাষ্ট্রমন্ত্রীকে বেগম জিয়ার সেই যে ফিউনারাল যেটা হলো, মানে যেখানে জানাজা, সেখানে এসেছিলেন জয়শঙ্কর। আমেরিকাও মোটামুটি বর্তমান সরকারের সঙ্গে একটা কোঅপারেশন রাখার চেষ্টা করছে। রাশিয়াও সম্পর্ক রাখার চেষ্টা করছে। ফলে এটা সরকারের জন্য একটা হানিমুন পিরিয়ড এবং দহরম মহরমের ভাব। কিন্তু এটা থাকবে না। এটা থাকবে না, এর কারণ হলো তারেক রহমান সাহেব একটা সিদ্ধান্ত নিতে হবে। ভারত কোনো অবস্থাতে চীনকে মেনে নেবে না, চীন কোনো অবস্থাতে ভারত মেনে নেবে না। শেখ হাসিনা যেটা পারেননি, এটা তারেক রহমান সাহেব যদি পারেন, অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে। কিন্তু
সামনের দিনগুলোতে শেখ হাসিনার জমানাতে যে অর্থনৈতিক সমস্যা ছিল তার সাথে আরও 10 টাইমস সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো মাথায় নিয়ে কূটনৈতিক যে তৎপরতাগুলো রয়েছে সেগুলো তার পক্ষে মোকাবেলা করা সম্ভব না। এর বাইরে সরকারের মধ্যে গুপ্ত শিবির আছে, প্রশাসনের মধ্যে আছে, দলের মধ্যে গুপ্ত শিবির আছে এবং আমরা বাইরে থেকে দেখতে পাই যে এই লোকগুলো শিবিরের। কিন্তু ক্ষমতার বলয়ের মধ্যে তারেক রহমান সাহেব দুর্ভাগ্যজনক হলেও সত্যি তার পক্ষে সম্ভব না। তার সবচেয়ে প্রিয় যে কাছের মানুষটি, সেটি যে জামাতের লোক, শিবিরের লোক, এটা অনুধাবন করা সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে আয়াতুল্লাহ আলী খামেনি মারা যেতেন না। তার দেহরক্ষী মোসাদের এজেন্ট ছিল, দেহরক্ষী। এবং তার জেনারেলদের মধ্যে এই যে আরজিসি, যে ইরানের যে আরজিসি, এর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ জেনারেল, আমার নামটা মনে আসছে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খামেনির একদম কাছে, যিনি কথায় কথায় খামেনির কপালে চুমো দিতেন, হি ওয়াজ এ মোসাদ এজেন্ট। এবং যে বৈঠকে খামেনি যুক্ত ছিলেন সেই বৈঠকে তিনি থাকার কথা, কিন্তু বৈঠকের অল্প কিছুক্ষণ আগে তিনি একটা ওসিলা করে সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন। তো এই হলো রাজনীতির নির্মম এবং করুণ ইতিহাস। ফলে এই যে যে সমস্যাগুলো আমরা এখন বাইরে থেকে দেখতে পাচ্ছি, যে সমস্যাগুলো বিএনপির মধ্যে আছে বা অতীতে ছিল এবং নতুন এই সরকার ক্ষমতা আসার পর যে সমস্যাগুলো নতুন করে তৈরি হয়েছে, এগুলো সব এখন এই সময়টাতে ঘূর্ণিপাক খাচ্ছে। আর যখন কোথাও ঘূর্ণিপাক খায়, এটা যে কোন দিকে যাবে আপনি বলতে পারেন না। মন্দর দিকেও যেতে পারে, ভালোর দিকেও যেতে পারে। ঘূর্ণিঝড়ে টর্নেডো তৈরি হতে পারে, আবার সেটা মুহূর্তের মধ্যে শেষও হয়ে যেতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের দেশের প্রতি তার খাস রহমত এবং বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।